দেশ ও জাতির মহৎ প্রয়োজনে জেনারেল জিয়া কিংবা জেনারেল এরশাদ কিংবা জেনারেল মঈনুদ্দিন যেমন দেশের ভার হাতে তুলে নিয়েছিলেন, তেমনি দেশের চলমান ঘটনাবলীকে ইঙ্গিত করে একটি নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বটিও নিজের কাছে তুলে নেওয়ার আগাম বার্তাটি কি সেনাপ্রধান আমাদের দিলেন? কেমন আছে বাংলাদেশ? আপনাদের সামনে যদি এই প্রশ্ন রেখে আমি শুরু করি, তাহলে কেউ কি আপনারা দৃঢ়ভাবে এই কথা বলতে পারবেন যে কোন দিক দিয়ে বাংলাদেশ ভালো আছে? ঢাকার বনশ্রীতে সন্ধ্যা রাতে একজন মানুষের সেই গগন বিদারী চিৎকার, বাবা গো আম্মা গো, আমি চোখ বন্ধ করলেই সেই চিৎকার শুনতে পাই। আমি চোখ বন্ধ করলে কক্সবাজারের বিমান বাহিনীর গুলিতে নিহত নাহিদের স্ত্রীর মাতম শুনতে পাই। আমি দেখতে পাই পথ কুকুরদের খাওয়াতে আসা দম্পতিকে ছুরি চাপাতি নিয়ে একদল হায়না আক্রমণ করছে, বাসের মধ্যে ধর্ষণ করছে একদল হায়নারূপী পুরুষ মানুষ। এখন ধর্ষণ শব্দটিও লিখতে পর্যন্ত ভয় পাচ্ছে দেশের বড় বড় গণমাধ্যম। তারা লিখছে সুন্দর করে শ্লীলতাহানি। আমি তো দেখতে পাই রাঙামাটির সাজেকে দাও দাও করে জ্বলছে আগুন, জ্বলে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে 94টি রিসোর্ট, কটেজ ও বসত বাড়ি। আমি দেখতে পাই সারা দেশের দখল আজ 138টি কিশোর গ্যাংয়ের হাতে, যারা দিন নেই রাত নেই রামদা ছুরি বন্দুক হাতে রাস্তায় নেমে আছে এবং সেখানে মানুষকে থামিয়ে তার সর্বস্ব লুট করে নিচ্ছে। কখনো মব হয়ে লুটপাট করছে, ভাঙচুর চালাচ্ছে। সরকার নিশ্চুপ, বৈষম্য বিরোধী ছাত্ররা নিশ্চুপ, উপদেষ্টারা নিশ্চুপ। গত 7 মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়া বা অথবা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনী, ফেসবুকে ট্রাফিক অ্যালার্ট বলে একটি গ্রুপ আছে, ঢাকা শহরে যারা চলাচল করেন তারা সকলে এই গ্রুপটির সদস্য। ঘর থেকে বেরোনোর আগে আপনারা এই গ্রুপটি পোস্ট দেখে বের হন। আপনারা সকলে অবগত আছেন যে ঢাকার রাস্তায় বেরোলে বা বাংলাদেশের রাস্তায় বেরোলে কি হচ্ছে। এখন শত শত ভিডিও ভুক্তভোগী আপলোড করছেন, মনে হচ্ছে গোটা বাংলাদেশ একটা যুদ্ধের ময়দান। একদল মানুষ জড়ো হয়ে বেরহমের মতো মারধর করা ছাড়া দেশের মানুষের আর কোনো কাজ নেই। বিশ্বাস না হলে একবার ট্রাফিক অ্যালার্টের পাতায় আসলেই ঢুকে দেখুন। আর দেশের যখন এই ভয়াবহ অবস্থা, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে গভীর রাতে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে রাখছেন, যে সাংবাদিক সম্মেলনে আসতে গিয়ে সাংবাদিক শিকার হচ্ছেন ছিনতাইকারীর কবলে। বিগত 6 মাসে আওয়ামী লীগের 20,000-এর উপর মানুষ গ্রেপ্তার হয়েছে, আর বিগত 2 সপ্তাহে অপারেশন ডেভিল হান্ট পর্বে গ্রেপ্তার করা হয়েছে আরো 9,000 মানুষকে। এই যে প্রায় 30,000 গ্রেপ্তারের পর তিনি এখনো দোষ চাপাচ্ছেন আওয়ামী লীগের কাঁধে। এখন আপনাদের হয়তো মরিয়া প্রমাণ করতে হবে যে আপনারা এতদিন জীবিত ছিলেন, আর মরে গেলেই বলবে যে আওয়ামী লীগ এসে মেরে ফেলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রোজার মাসেও পরিস্থিতি আরো খারাপ হবে। র্যাবের প্রধান বলেছেন এই কথা। পুলিশ তো আসলে প্রাণ ভয়ে ভীত। 6 মাস আগে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঝুলিয়ে রাখা হয়েছিল এবং হত্যাকারীরা যেভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাতে পুলিশের পক্ষে কোনো কিছুর মোকাবেলা করা আর সম্ভব নয় যতদিন না তাদের সহকর্মীদের হত্যার একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়। কিন্তু সেনাবাহিনী কি করছে? কেন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না, নাকি তারা চাইছে না? তাদের মনে কি কোনো গোপন ইচ্ছা আছে? আসুন শুনে দেখি এই যে সদ্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি বলেছেন। বাংলাদেশে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সেনাপ্রধানের এই বক্তব্য আমাদের কগনিজেন্সে নিতে হবে। সেনাপ্রধানের বক্তব্য, র্যাব প্রধানের বক্তব্য এবং গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলন বিশ্লেষণ করে আমি কি দেখছি সেটা আপনাদেরকে বলছি। আমি দেখছি 1, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। 2, বাংলাদেশের সেনাবাহিনী নিজের দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এমন অবস্থায় বিদেশে কোনো গৃহযুদ্ধ আক্রান্ত দেশে কি করে এই সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা করবে? সব মিলিয়ে আমি দেখেছি ইউনূস সরকার দিয়ে দেশ চলছে না। ইউনূস সরকারের বদলে একটি শক্তিশালী সরকার দরকার, যারা নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন নিরপেক্ষভাবে এবং দেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। সেনাপ্রধানের বক্তৃতা থেকে আমার যেটুকু বোঝার, তাতে মনে হয়েছে দেশ ও জাতির মহৎ প্রয়োজনে জেনারেল জিয়া কিংবা জেনারেল এরশাদ কিংবা জেনারেল মঈনুদ্দিন যেমন দেশের ভার হাতে তুলে নিয়েছিলেন, তেমনি দেশের চলমান ঘটনাবলীকে ইঙ্গিত করে একটি নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বটিও নিজের কাছে তুলে নেওয়ার আগাম বার্তাটি কি সেনাপ্রধান আমাদের দিলেন? আমি পুরো বিষয়টিকে এভাবে দেখছি। দেখুন তো আমার দেখার সঙ্গে আপনার দেখা মেলে কিনা।